চোখের সামনে নিজের বেস্ট ফ্রেন্ডকে খুন হতে দেখে ইন্সপেক্টর দেবা হয়ে ওঠে ভয়ঙ্কর। আসল হত্যাকারীকে সে হন্যে হয়ে খুঁজতে থাকে। আর যখনই সে ওই খুনি সম্পর্কে জানতে পারে, ঠিক তখনই এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। এবার কি হবে? এবার সে কিভাবে তার বন্ধুর খুনিকে খুঁজে বের করবে? এই অবস্থায় সে কি পারবে আবারও সেই খুনি পর্যন্ত পৌঁছাতে? সেটাই দেখবো আজকের গল্প দেওয়াতে, যার শেষের টুইস্ট আপনার মাথা ঘুরিয়ে দেবে। আসল খুনির পরিচয় জানলে আপনিও চমকে উঠবেন। চলুন তাহলে আর দেরি না করে মূল কাহিনী শুরু করা যাক। মুভির নাম দেবা। গল্পের শুরুতে আমরা একটা লোককে দেখতে পাই, তার নাম হলো দেবা। দেবা একজন পুলিশ অফিসার ছিল। তো সে তখন তার বাইকে করে পুলিশ স্টেশনের দিকেই যাচ্ছিল এবং পথে সে তার সিনিয়র অফিসার ফারহানকে কল করে আর তাকে কোনো একটি কেসের কথা বলতে থাকে। সে বলতে থাকে যে খুনিকে তা সে জেনে গেছে। সে এরপর খুনির নাম বলতেই যাবে, ঠিক তখনই তার বাইকের অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সে মাথায় গুরুতর আঘাত পেয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। এরপরই আমাদেরকে পরদিন সকালের দৃশ্য দেখানো হয় আর আমাদেরকে পুলিশ অফিসার ফারহানকেও দেখানো হয়। সে চলে যায় হাসপাতালে। সেখানে তখন দেবা আইসিইউতে ভর্তি ছিল। তখন হঠাৎ করেই নার্স এসে তাকে জানায় যে দেবার জ্ঞান ফিরেছে। ফারহান তখন তাড়াতাড়ি করে তার কাছে যায় এবং তাকে বলে যে সে তার সুস্থতার অপেক্ষা করছিল এবং প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করছিল। অ্যাক্সিডেন্টের আগে যে সে বলেছিল যে সে তাদের চলমান কেসটি সলভ করে ফেলেছে, সে ব্যাপারেই সে জানতে চাচ্ছিল। দেবা তখন অবাক হয়ে বলে যে কিসের কেস? অর্থাৎ তার এখন কিছুই মনে নেই। না সে ফারহানকে চিনতে পারে আর না সে নিজেকে সেটা জানে। অর্থাৎ অ্যাক্সিডেন্টের কারণে তার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। ঠিক তখনই আমাদেরকে অতীতে নিয়ে যাওয়া হয় আর সেখান থেকেই গল্পটি এখন কন্টিনিউ হবে। তো দেখানো হয় দেবার বোনের বিয়ে ছিল সেদিন। দেবা তো হিরোর মতো করে সেই বিয়েতে এন্ট্রি নেয় আর অনেক নাচ গান করে সে বিয়ের মহলই পাল্টে দেয়। আর এখানেই আমরা জানতে পারি যে দেবার বোনের সাথে ফারহানের বিয়ে হচ্ছিল। তার মানে সিনিয়র অফিসার ফারহান দেবার দুলাভাইও হয়। যাক, তো সেখানে বেশ মজা করার পর দেবা একজন কনস্টেবলের সাথে দেখা করে আর তার সাথে কথা বলতে থাকে। আর তখনই সেখানে তার মেয়ে আসে। তার মেয়ে এতটাই সুন্দরী ছিল যে তাকে দেখেই দেবার পছন্দ হয়ে যায়। প্রথম দেখাতেই সে প্রেমে পড়ে যায়। তো এই মেয়ের নাম হলো দিয়া। সে একজন ক্রাইম রিপোর্টার ছিল। তো এরপরই দেখানো হয় পুলিশ রাস্তায় গাড়ি থামিয়ে একটি লোকের সন্ধান করতে থাকে এবং প্রত্যেকটি গাড়ি চেক করতে থাকে। সেখানে আমরা রোহান নামের একজন পুলিশ অফিসারকেও দেখতে পাই। সে অনেক ইমানদার একজন পুলিশ অফিসার। সে তার গার্লফ্রেন্ড প্রিয়ার সাথে ফোনে কথা বলছিল। তখনই সে দেখে চেকপোস্টে একজন পুলিশ একটি পলিটিশিয়ানের গাড়ি থামায় আর এই পলিটিশিয়ানের নাম হলো আপতে। তো পুলিশ তার গাড়ি চেক করতে চাইলে সে বলে যে সে তার গাড়ি চেক করতে দিবে না, আর যদি বেশি সাহস হয়ে থাকে তাহলে যেন তার বাসায় এসে গাড়ির চাবি নিয়ে যায় সে। রোহান তো বিষয়টা দেখে সেখানে চলে যায়। তারা তো তাকেও একই কথা বলে এবং ওখান থেকে বেশ দাপট দেখিয়ে চলে যায়। এদিকে তখন দেখানো হয় দেবাকে। তো তার ফ্রেন্ডই হলো রোহান। তারা অনেক বছর ধরে একে অপরের অনেক ভালো বন্ধু। তো রোহান তার বোনের বিয়েতে না আসায় সে সেখানে রোহানের সাথে দেখা করতে চলে আসে, কিন্তু সেখানে এসেই সে আপতেকে রোহানকে অপমান করে চলে যেতে দেখে। তো এরপরই রোহান তার কাছে আসলে দেবা তাকে নিয়ে সেই আপতের বাসায় যায় এবং সে রোহানকে বলে যে তাকে না চাবি বাসা থেকে নিয়ে যেতে বলেছে, তাহলে সে যে তা নিয়ে আসুক। রোহানও সেখানে যায়, কিন্তু কিছুক্ষণ পরই সে ফিরে আসলে দেবা দেখে যে রোহানকে চাবি তো দেয়নি, বরং তাকে অনেক মেরেছে। এটা দেখেই তো দেবা সেই বাসার মধ্যে চলে যায় এবং সবগুলো গুন্ডাকে একের পর এক মারতে থাকে। এরপরই সে দেখে সেখানে আপতের ওয়াইফের বার্থডে সেলিব্রেশন চলছিল। তো সে সেখানে গিয়ে সবার সামনে সিন ক্রিয়েট করে চলে আসে। আপতের তো তখন অনেক রাগ হয় আর সে তাকে বলে যে সে বেঁচে থাকতে পারবে না। দেবা এটা শুনে বলে যে পারলে সে তাকে মেরে দেখাক। তো এরপরই সে সেই গাড়ির চাবি নিয়ে চলে আসে আর গাড়িটা জব্দ করে নেয়। আর পরবর্তীতে দেখানো হয় রাতে দেবা তার বাসায় যায় এবং সেখানে গিয়ে তার মিস্ট্রেসের সাথে ইন্টিমেট হয়। অর্থাৎ তার পাশের বাসার একটি লোকের ওয়াইফের সাথে তার অ্যাফেয়ার ছিল। তো যাই হোক, সকালে উঠে দেবা রেডি হয়ে থানায় যায়। সেখানে গিয়েই সে দেখে ফারহানের সাথে আপতে দেখা করতে এসেছে। তো আপতে ফারহানকে আগের দিনের কথা জানায়। ফারহান তো তখন রেগে দেবার কাছে আসে এবং তার কাছে জানতে চায় যে সে পলিটিশিয়ানের সাথে এমনটা কেন করলো। এরপরই সে দেবাকে তার আর্টিকেল দেখায় যেখানে দেবার আগের দিনের ইনসিডেন্ট নিয়ে লেখা হয়েছিল এবং তাকে মাফিয়া ডাকা হচ্ছিল। ফারহান বলতে থাকে যে এখানে তার সাথে ফারহানের নামও লেখা হয়েছে। তখনই দেবা কোনো কথা বলে না। ফারহান তো এটা নিয়ে তার উপর খুব রেগে যায়, কিন্তু আপতে তাকে মারার হুমকি দিয়েছিল। এর জন্য সে আপতেকে বলে যে দেবা হলো তার ভাই
তাই ভুলেও যেন সে তার কোনো ক্ষতি করার চেষ্টাও না করে। আপতেও তখন রেগে মেগে সেখান থেকে চলে যায়। এরপরই দেবা সেই নিউজ চ্যানেলের অফিসে যায়। সেখানে গিয়েই সে এক রিপোর্টারকে মারতে থাকে এবং তাকে বলে যে তার এই আর্টিকেল কে লিখেছে। তখনই সেখানে দিয়া আসে এবং বলে যে আর্টিকেল সে লিখেছে। দেবা তো তাকে দেখে সাথে সাথে শান্ত হয়ে যায় এবং তাকে বুঝিয়ে বলতে থাকে যে সে তার নামে যা ইচ্ছা তাই লিখতে পারে, এতে তার কোনো সমস্যা নেই। কিন্তু ফারহানকে নিয়ে যেন সে কিচ্ছু না লেখে, কারণ সে অনেক ইমানদার একজন পুলিশ অফিসার। তো এভাবে বুঝিয়ে সে চুপচাপ ওখান থেকে চলে আসে। এরপরই দেখানো হয় দেবার পুলিশ টিম এইটার খোঁজ পেয়ে যায় যে তারা এত বছর ধরে যেই গ্যাংস্টার প্রভাবকে খুঁজছে সে কোন লোকেশনে আছে। এর জন্য তারা সেই এরিয়া ঘিরে রাখে। দেবাও এটা জানতে পেরে তাড়াতাড়ি করে সেই লোকেশনের দিকেই যেতে থাকে এবং ফোনে সেই লোকেশনে থাকা পুলিশ অফিসারকে বলতে থাকে যে সে যেন তার আসার আগে কোনো অ্যাকশন না নেয়। তো এরপরই সে ওখানে পৌঁছে যায়। সেখানে গিয়েই কিছু পুলিশ কনস্টেবলকে সামনের দিকে এগিয়ে যেতে বলে। তার মধ্যে একজন হলো দিয়ার বাবা। কিন্তু তারা সামনে এগোতে গেলেই পুরো কারখানাতে বোম ব্লাস্ট হয় আর দেখানো হয় অপর প্রান্ত থেকে প্রভাব তার লোকজন নিয়ে পালিয়ে যাচ্ছে। তো এইদিকে বোম ব্লাস্ট হওয়ার জন্য তো দিয়ার বাবা দেবা সহ আরো কয়েকজন অফিসার ঘায়েল হয় এবং 3 জন পুলিশ অফিসারও মারা যায়। এরপরই দেখানো হয় তাদেরকে হাসপাতালে আনা হয়েছে। দেবার তেমন মেজর কোনো ব্যথা লাগেনি, তাই সে বাইরে এসে সেখানে দিয়াকে বসে থাকতে দেখে তার কাছে যায় এবং তাকে বলে যে ডাক্তার কি তাকে তার বাবার কি অবস্থা তা জানিয়েছে। দিয়া বলে যে হ্যাঁ জানিয়েছে, আর বলেছে যে তার বাবা আর জীবনে কখনো হাঁটতে পারবে না, কিন্তু সে ঠিক আছে। তো এরপরই সে দেবা ঠিক আছে কিনা সেটা জানতে চায়। দেবাও জানায় যে হ্যাঁ সেও ঠিক আছে। তখনই দেবা গিয়ে তার পাশে বসলে দিয়া তাকে বলে যে এই জিনিসটা তার কাছে খুবই অদ্ভুত লাগছে যে পুলিশ যখনই প্রভাবকে ধরতে যাচ্ছে তখনই প্রভাব হারিয়ে যাচ্ছে, আবার হঠাৎ করে পুলিশের কাছে সে ধরাও দিয়ে দেয়, যাতে মনে হয় যে সে চায় যে তাকে ধরা হোক। তারপর যখন ঠিক সময় আসে তখন সে আবারও ছাড়া পেয়ে যায়। এটা দেখে মনে হয় যে কেউ একজন তাকে আগে থেকেই পুলিশ আসার কথা জানিয়ে দিচ্ছে, অর্থাৎ দেবার দিক থেকে কেউ তো প্রভাবের হয়ে কাজ করছে। দেবাও তখন এটা নিয়ে ভাবতে থাকে। তো এরপরই দেখানো হয় সে রোহানের সাথে মিলে ড্রিঙ্ক করছিল। তখনই রোহানের বাবা আসে এবং রোহানকে দেখে বলতে থাকে যে দেবার জন্য তার নামও নিউজে নেগেটিভ ভাবে উঠল, সে যেন দেবার থেকে একটু দূরে দূরেই থাকে। এরপর সে এটাও বলতে থাকে আর সে কাকে কি বলছে, তার ছেলেও তো ভালো না আসলে। দেবার দেখা দেখি সেও পুলিশ অফিসার হবে, যেখানে সে তার এত বড় বিজনেস সামলানোর কোনো মানুষ পাচ্ছে না, সেখানে সে থাকলে তো তার একটু সুবিধা হতো, তাই না? এসব বলে রেগে মেগে সে ওখান থেকে চলে যায়। রোহান তো তখন বেশ নিরাশ হয়ে দেবাকে বলতে থাকে যে সে পুলিশে ঢুকে অনেক বড় ভুল করেছে। বাইরে সে কত মর্যাদা আর সম্মান পায়, কিন্তু বাসায় তার বাবার কাছে তার কাজের কোনো মূল্যই নেই। সে এটা বলতে থাকলে তার কাছে একটি কল চলে আসে আর এরপরই সে দেবাকে জানায় যে তারা প্রভাবের লোকেশন পেয়েছে। এটা শুনেই তো তারা দুজনই তাদের পুলিশ ফোর্স নিয়ে সেই লোকেশনে গিয়ে পৌঁছায়। এইবার আর প্রভাব আগে থেকে পুলিশের আসার কথা হয়তো জানতে পারেনি, তাই তারা সেখান থেকে পালাতেও পারেনি। পুলিশ তো সেখানে এসেই রেইড দেয়া শুরু করে। এই এলাকায় প্রভাবের লোক ছড়িয়েছিল। দেবা আর রোহান তো কোনোভাবে প্রভাবের আস্তানা পর্যন্ত পৌঁছায় আর তারা সেখান থেকে প্রভাবকে পালিয়ে যেতে দেখে সেদিকেই পিছু করতে থাকে। তো সেখানে যাওয়ার পরই রোহান প্রভাবের সামনে চলে আসে। তখন প্রভাব রোহানকে মেরেই ফেলবে, তার আগেই দেবা পেছন থেকে এসে প্রভাবকে গুলি করে মেরে ফেলে। এরপর সে প্রভাবের লাশের কাছে এসে বলে যে মুম্বাই কারো বাবার না, মুম্বাই হলো মুম্বাই পুলিশের। এটার বলার পরই সে উঠে দাঁড়ায় আর রোহানের হাতে তার গানটি দিয়ে দেয় এবং এটাও বলে যে সবাই এটাই জানবে যে প্রভাবের এনকাউন্টার রোহান করেছে, তাহলে সবাই প্রশংসা করবে তার এবং তার বাবাও তাকে আর কথা শোনাবে না। রোহানও তখন তার কথা মেনে নেয়। এরপরই দেখানো হয় রোহানের বাবা তার অ্যাচিভমেন্টের জন্য খুশি হয়ে তার জন্য পার্টির অ্যারেঞ্জমেন্ট করে এবং সেখানে তো রোহান অনেক বেশি খুশি ছিল। দেবাও সেখানে ছিল। তার কাছে সেই সময় ফারহান এসে বলে যে সে জানে যে প্রভাবকে কে মেরেছে। দেবা তখন বলে যে কে মারলো তাতে কিচ্ছু যায় আসে না, যায় আসে যে ক্রেডিটটা কার কাছে গেল তারই তো ভালো হবে, তাই না? ফারহান তখন তার কথা বুঝতে পারে। তো এরপরই সেখানে দিয়াও আসে। দিয়ার আগে দেবাকে নিয়ে নেগেটিভ চিন্তা করলেও এই ঘটনার পর সে দেবাকে বিশ্বাস করতে শুরু করে, তাই সে দেবার সাথে এবার ভালো করে কথা বলে। তারা একসাথে ড্রিঙ্কও করতে থাকে। তখনই রোহান সেখানে থাকা সবার মাঝে তার গার্লফ্রেন্ড প্রিয়াকে বিয়ের জন্য প্রপোজ করে বসে এবং প্রিয়াও তা একসেপ্ট করে নেয়।
এটা অনেক সুন্দর একটা মুহূর্ত ছিল। তো এরপরই আসে অ্যাওয়ার্ডের দিন। রোহানকে অ্যাওয়ার্ড নেওয়ার জন্য স্টেজে আসতে বলা হয়। রোহান যখন অ্যাওয়ার্ড নেওয়া শেষে স্পিচ দিবে তখন একটি গুলি তার দিকে তেড়ে আসে আর তার বুক ছিদ্র করে বেরিয়ে যায়। আর সেই মুহূর্তেই রোহান সেখানে মারা যায়। এরপর গল্প আবারও বর্তমানে ফিরে আসে। এই সকল ঘটনা অর্থাৎ বিয়ে থেকে এই কেসের সবটুকু ঘটনা ফারহান দেওয়াকে জানায় এবং তাকে বলে যে সে কেস সলভ করে ফেলেছিল। আর যেহেতু রোহান তাদের ভাইয়ের মতো ছিল তাই দেবা যেন আরেকটু বেশি তার ব্রেনের উপর প্রেসার দেয়। এরপরই সে দেবাকে একটি পেন ড্রাইভ দেয় যার মধ্যে এই কেসের সকল ডিটেলস ছিল। দেবা এরপর তার বাসায় আসে কিন্তু সে তো কিছুই চিনতে পারে না। এরপরই সে তার কম্পিউটারে সেই পেন ড্রাইভ ইনসার্ট করে ফাইলগুলো চেক করতে থাকে। আর তখনই সে সেই অ্যাওয়ার্ড শোর একটি ভিডিও ফুটেজ পায়। আমাদেরকে আবারও অ্যাওয়ার্ডের দিনের দৃশ্য দেখানো হয়। গুলি করা হলে দেবা আর ফারহান দুজনেই ছুটে রোহানের কাছে চলে যায়। এরপরই দেবা সেখানে থাকা রিপোর্টারদের ক্যামেরা নিয়ে গুলিটি যেই দিক থেকে এসেছে সেই দিকে জুম করে দেখে। তখনই সে একটি লোককে স্নাইপারের বক্স হাতে করে নিচে নেমে আসতে দেখতে পায়। এটা দেখেই তো সে তাড়াতাড়ি করে সেখানে যায়, কিন্তু সেখানে গিয়ে সে কাউকেই খুঁজে পায় না। এরপরই রোহানের শেষ কার্য করা হয় এবং তাকে পুলিশের পক্ষ থেকে সম্মানও জানানো হয়। দেবা তো সেখানে থেকে অনেক বেশি কষ্ট পাচ্ছিল, কারণ তার এত ভালো বন্ধু সেই হঠাৎ তাকে ছেড়ে চলে গেল। আর তার সাথে সাথে তার খুনের উপরও দেবার প্রচন্ড রাগ জমতে থাকে। এর জন্যই সে ফারহানের কাছে যায় এবং তাকে গিয়ে বলে যে তার ভাইকে মারা হয়েছে। সেটা সহ্য করবে না যে তার ভাইকে খুন করেছে তাকে সে অবশ্যই খুঁজে বের করবে। তাই সে এই কেসটির ইনভেস্টিগেশনের দায়িত্ব পেতে চায় এবং তাকে যেন ফুল ফ্রিডম দেওয়া হয় সেটাও জানায়। ফারহানও তখন তাকে এই কেসটি দিয়ে দেয়। এরপরই দেবা তার ইনভেস্টিগেশন শুরু করে। সে প্রথমে তার দেখা সেই লোকের ছবি আঁকানোর জন্য স্কেচ আর্টিস্ট ডাকে এবং স্কেচ বানাতে থাকে। এরপর সে সেই বিল্ডিং এর আশেপাশে এবং সেই অ্যাওয়ার্ড শোর আশেপাশে কোনো ক্লু খুঁজতে থাকে। তখনই একজন ফরেন্সিক টিম মেম্বার এসে তাকে বলে যে তারা যদি বন্দুকের গুলিটি খুঁজে পেত তাহলে গান কোনটা ইউজ করা হয়েছে তা বের করতে পারত। দেবা তখন তার টিমের কাছে জানতে চায় যে তারা কোনো গুলি পেয়েছে কি, কিন্তু তারা জানায় যে এই এরিয়া বা এর বাইরে কোথাও তারা গুলি খুঁজে পায়নি। দেবা তো তখন বেশ চিন্তায় পড়ে যায়। তো এরপরই দেবা রোহানের বাসায় যায়। সেখানে গিয়ে সে তাদের পরিবারের সবার পাসপোর্ট কিছুদিনের জন্য জব্দ করে নেয়, যাতে করে তারা কেউ এই দেশ থেকে বেরিয়ে না যেতে পারে, অন্তত ইনভেস্টিগেশন চলার সময়টুকু। কারণ সে তাদের উপরও সন্দেহ করছে। অনেক সময় অনেক কারণে পরিবারের লোকেরাও তাদের আপনজনকে মেরে ফেলতে পারে। এরপরই দেবা তার স্কেচ বানানো শেষ করে। এই স্কেচটি সে তার পুলিশ টিমের কাছে দেয় এবং তাকে খুঁজে বের করতে বলে। এরপরই সে প্রভাবের কথা মনে করে। যেহেতু পুরো দুনিয়া জানে যে রোহান প্রভাবকে খুন করেছে, তাহলে এমনও তো হতে পারে যে প্রভাবের দলের কেউই রোহানকে খুন করেছে। এর জন্য সে প্রভাবের লোকেদের খুঁজতে বেরিয়ে পড়ে। ইনভেস্টিগেশন করার পরই সে প্রভাবের লোক বান্টির খবর পায় এবং তাকে ধরার জন্য সেখানে চলে যায়। বান্টিকে সে অনেক মারধর করে এবং রোহানকে কে খুন করেছে তা তার কাছে জানতে চায়। বান্টি তাকে বলে যে সে কিছুই জানে না। দেবা যতই মারুক তবুও বান্টি এক কথাই বলতে থাকে যে সে এই ব্যাপারে কিচ্ছু জানে না, আর তাছাড়া সেই স্কেচ করা লোকটিকেও সে চেনে না। তো দেবা তখন বান্টিকে রিমান্ডের জন্য তুলে নিয়ে যায়, কিন্তু তার থেকে কোনো তথ্যই সে পায় না। তো এরপরই দেখানো হয় দেবা সেই বিল্ডিং এর আশেপাশে থাকা লোকেদের থেকে এটা জানতে চায় যে তারা কিছু দেখেছে কিনা। তখনই সে একটি বৃদ্ধ কাপলকে পায় যারা কিনা সেই অ্যাওয়ার্ড শোর আগের দিন রাতে একটি গ্রিন রঙের গাড়ি তাদের বাসার সামনে পার্ক করা অবস্থায় দেখেছে, যেটি রাতে ছিল কিন্তু সকালে ছিল না। তো এই সবকিছু জানার পরই দেবার টিম তার কাছে আসে এবং তাকে কিভাবে কখন গাড়িটি সেখানে আসে সেটাও জানায়। তখনই আরেকজন অফিসার বলে যে তারা গ্রিন কালারের সেই গাড়িটি নিয়ে রিসার্চ করে জানতে পেরেছে যে সেই সেম ব্র্যান্ডের একটা গাড়ি আপদের কাছেও আছে। দেবা তখন তাকে বলে যে সে এটা আগে কেন বলেনি। তো এরপরই সে তাদেরকে যেতে বলে সেখান থেকে। কিছুক্ষণ পরই দেবার কাছে রোহানের গার্লফ্রেন্ড প্রিয়ার কল আসে, আর সে তাকে কল করে বলে যে তার সাথে তার অনেক ইম্পর্টেন্ট কিছু কথা আছে, তাই সে যেন তার হোটেলে তার সাথে এসে দেখা করে। দেবাও সেখানে আসবে বলে জানায়। এরপরই সে গাড়ি নিয়ে আপদের কাছে যায়। সে অনেকদিন ধরে আপদেকে পুলিশ স্টেশনে আসতে বলেছিল, কিন্তু সে আসেনি। আর আজ দেখা যায় আপদের সম্মেলন হচ্ছিল। তখনই দেবা সেখানে গিয়ে সবার সামনে আপদেকে বেশ অসম্মানিত করে। আর
আর বিভিন্ন উল্টোপাল্টা অঙ্গভঙ্গি করে তাদের সেই সম্মেলন বন্ধ করে, যার জন্য আপ্তে অনেক বেশি হেনস্থা হয়। সে তখন ফারহানের কাছে দেবার আচরণের জন্য কমপ্লেইন করে। ফারহান তো এর জন্য দেবাকে ডাকে এবং তাকে বলে যে সে একে তো কোনো প্রমাণ বা ক্লু বের করতে পারছে না, তার উপরে তাদের জন্য কাজ আরো মুশকিল কেন করছে। মনে হচ্ছে যে সে কেসটাকে মজা বলে মনে করছে। দেবা তখন তাকে বলে যে তারা এটা জানতে পেরেছে যে সেই রাতে যেই গাড়িটা সেখানে দেখা গিয়েছিল তা তাদের সাসপেক্টের লিস্ট অনুযায়ী শুধু আপ্তের কাছেই ছিল। সে তো শুধু তার লিড ফলো করছিল, আর কিছু না। তখনই ফারহান তাকে বলে যে তার সাবধান হয়ে যাওয়া উচিত, কারণ আপ্তে তার বিরুদ্ধে মানহানির মামলা করতে চাচ্ছে। তারপর রোহানের বাবাও তার বিরুদ্ধে যে কোনো সময় যে কোনো অ্যাকশন নিতে পারে, যার জন্য সে যে কোনো সময় সাসপেন্ডও হয়ে যেতে পারে। তখনই দেবা বলে যে আপ্তে তারপর প্রভাবের লোক এবং সেই শুটার সবাই তো একে অপরের সাথে কানেক্টেড, আর দেবা তাদের সেই কানেকশন খোঁজারই চেষ্টা করছে। যতদিন পর্যন্ত সে ওই কানেকশন না খুঁজতে পারছে ততদিন পর্যন্ত কেউ তাকে সাসপেন্ড করতে পারবে না। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। তো গল্প আবারও বর্তমানে ফিরে আসে। ফারহান দেবাকে বলে যে সে এরপর সেখান থেকে বাইক নিয়ে বেরিয়ে পড়ে, আর তার ঠিক 50 মিনিট পরই তার কাছে দেবার কল আসে এবং সে তাকে জানায় যে সে খুনিকে তা জেনে গেছে, কিন্তু তখনই তার অ্যাক্সিডেন্ট হয় আর সে খুনির নাম জানাতে পারে না। ফারহান তাকে আরো বলে যে তার লোকেশন থেকে থানায় আসতে 30 মিনিট লাগে, সেখানে সে 50 মিনিট পর তাকে কল করেছিল। তার মানে এর মাঝখানে সে আরো এক জায়গায় গিয়েছিল এবং সেখান থেকে কোনো একটা ইনফরমেশন পাওয়ার মাধ্যমে সে কেসটি সলভ করতে পেরেছিল, আর তাকে শুধু সেটাই মনে করতে হবে। দেবা বলে যে সেই কেস সলভ করতে পারবে না, তার কিচ্ছু মনে নেই। ফারহান তখন বলে যে তার শুধু মেমোরি চলে গিয়েছে, বুদ্ধি না। সে একবার যেহেতু এই কেস সলভ করতে পেরেছে তাই আরো একবার পারবে, তাকে চেষ্টা করতেই হবে। এরপরই ফারহান দেবাকে তার বাসায় ড্রপ করে দেওয়ার জন্য যায়, কিন্তু সেখানে গেলে দেবার উপর কিছু লোক হঠাৎই অ্যাটাক করে বসে। দেবা তো সবকিছু ভুলে গিয়েছিল, কিন্তু তার ফাইটিং স্কিল তো সে ভোলেনি, তাই সে তার ফাইটিং স্কিল দিয়ে সেখানে থাকা সবগুলো গুন্ডাকে ঘায়েল করে দেয়। এরপর সেখানে আরো গুন্ডা আসে এবং তার মধ্যে সেই বান্টিও ছিল। মূলত বান্টি সেখানে গুন্ডা নিয়ে এসেছে, কারণ দেবা তাকে যখন ধরতে গিয়েছিল তখনই বান্টির বউ বান্টিকে তার হাত থেকে ছাড়াতে আসে। দেবা তখন তার বউয়ের মুখ চেপে ধরেছিল, তাই বান্টি তাকে মারতে আসে, কিন্তু দেবার শক্তি দেখে সে তার লোকজন নিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়, কারণ সে বুঝতে পেরে যায় সে দেবার সাথে পেরে উঠবে না। এরপরই দেখানো হয় দেবা তার বাসায় ছিল। তখনই সেখানে দিয়া আসে। দিয়াকে দেখেই তো সে তাকে চিনতে পারে না। দিয়া তো এ ব্যাপারে কিছুই জানতো না, এর জন্য সেও তাকে এটা বুঝতে দেয় না। দিয়া সেখানে এসে দেবাকে বলে যে তার উপর থেকে এই কয়দিনে অনেক কিছু গিয়েছে, কিন্তু দিয়া দুঃখিত, কারণ সে তার সাথে দেখা করতে আগে আসতে পারেনি। এটা বলেই সে ভেতরে ঢুকে ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য যায়। সেই সুযোগে দেবা দিয়ার ব্যাগ থেকে তার আইডি কার্ড দেখে নেয় এবং তার নাম এবং কাজও জেনে নেয়। এরপরই সে দিয়ার কাছে জানতে চায় যে তার যেদিন অ্যাক্সিডেন্ট হলো সেদিন কি তাদের দেখা হয়েছিল। দিয়া জানায় যে না, সেদিন তো দেখা হয়নি। এরপরই সে দেবাকে তার কাছে ডাকে এবং বলে যে তার উপর থেকে এত কিছু গিয়েছে, সে আসলেই তার জন্য খারাপ ফিল করছে। এটা বলেই সে তাকে কিস করে বসে। দেবা তো এটা দেখেই বুঝতে পারে যে দিয়া তার গার্লফ্রেন্ড ছিল, কিন্তু তবুও তার হেজিটেশন ফিল হয়। কিন্তু দিয়া যাতে কোনো সন্দেহ না করে সেজন্য সেও তাকে সঙ্গ দেয়। এখানে জিনিসটা খুবই অদ্ভুত ছিল, কারণ যেই ছেলে আগে যে কারো সাথে ইন্টিমেট হতো এবং উল্টোপাল্টা কাজ করে বেড়াতো, সে এখন একদম অন্যরকম আর ভদ্র আচরণ করছে। তো এরপরই দেখানো হয় দেবা তার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের জন্যও যায়। তার ডাক্তার তাকে বলে যে তার ব্রেনের এমন একটি জায়গায় অ্যাক্সিডেন্টের জন্য আঘাতপ্রাপ্ত হয়েছে যেখানে আঘাত লাগলে মানুষ সব মেমোরি ঠিকই ভুলে যায়, কিন্তু তার আগের পার্সোনালিটি আর স্কিল তাদের মনে থাকে, যেমন ড্রাইভিং, তারপর গুলি চালানো, ফাইট করা, এই সব কিছু এসব এখনো দেবার মনে আছে। দেবা তখন তার কাছে জানতে চায় যে সে তার মেমোরি কবে ফিরে পাবে। ডাক্তার জানায় যে এক একজনের এক একটা সময় লেগে থাকে। এই সমস্যায় বেশিরভাগ মানুষেরই মেমোরি আবারও ফিরে এসেছে, তাই দেবাকে আশা হারালে চলবে না। তাই তাকে তার নর্মাল লাইফে এবং তার কাজে ফিরে যেতে হবে। এটা করলে ধীরে ধীরে তার মেমোরি ফিরে আসবে। দেবাও তো তার কথা মতো পরদিনই তার ইউনিফর্ম পরে থানায় চলে যায় এবং সেখানে গিয়ে সবাইকে গুড মর্নিং জানায় এবং স্যালুটও জানায়। সবাই তো এটা দেখে অনেক বেশি অবাক হয়, কারণ যেই লোকের আগে কখনো ইউনিফর্ম পরেনি সে আজ ইউনিফর্ম পরে হাজির হয়েছে এবং আগে কখনোই সে তাদের কারো সাথে ভালো আচরণ করেনি।
আর এখন তো সে তাদেরকে গুড মর্নিংও জানাচ্ছে, তাদেরকে স্যালুটও করছে। আসলে দেবার স্মৃতিশক্তি হারানোর ব্যাপারে ফারহান কাউকে জানতে দেয়নি, সেই ব্যাপারটা সবার কাছ থেকে গোপন করে গেছে। তো দেবা এরপরই তার কেবিনে যায়, যেখানে গিয়ে সে তার সিটে বসে। কিন্তু যখন সে তার টেবিলের ড্রয়ার খোলে তখন সে দেখতে পায় যে সেখানে অনেকগুলো মদের বোতল রাখা। এটা দেখেই তো সে অনেক বেশি ঘাবড়ে যায় এবং সেই মদের বোতলগুলো দ্রুত ডাস্টবিনে ফেলে দেয়। তার কাছে আগে এগুলো নর্মাল হলেও এখন মোটেই এটা তার জন্য নর্মাল না। তো এরপরে তার কাছে একজন অফিসার আসে এবং তাকে এই কেসের মিটিং এর জন্য ডাকে। সেখানে গিয়ে যে দেবা কি করবে কিছুই বুঝতে পারে না। সে তার অফিসারদের কিছু একটা করতে বলে এবং তারা যা করতে চায় তাই তাদেরকে করতে দেয়। এরপরে আরেকজন অফিসার দেবাকে জানায় যে তার আজ কোর্টে যেতে হবে, শ্বেতা নামের একটি মেয়ের কেসের হিয়ারিং ডে আজকে। দেবা তাদের সাথে মিলে তখন কোর্টেও যায়। আর সেখানে যাওয়ার পথে সে ফারহানের কাছে শ্বেতাকে নিয়ে কি কেস সেই ব্যাপারে জানতে চায়, কিন্তু সে তাকে এই ব্যাপারে কিছু জানাবে তার আগেই দেবাকে কাঠগড়ায় তোলা হয়। তখনই দেখানো হয় শ্বেতা হলো বান্টির বউ, যার গায়ে দেবা হাত তুলেছিল। তবে দেবার তো কোনো কিছুই মনে নেই, আর তার অসুস্থতার কথা শুনে তো বিচারক তাকে আরো কিছুদিনের সময় দেয়, এখনই তাকে সাসপেন্ড করে না। তো এরপরই দেখা যায় দেবা তার পুরনো যেই ফোনটি ছিল সেটা সার্ভিসিং করানোর জন্য দেয়। দোকানদার তখন তাকে জানায় যে সে তার ফোনটা কালকে ঠিক করে দিবে। এটা বললেই দেবা তাকে একটা মেরে বলে যে তার ফোন তাকে এখনই ফেরত দিতে হবে। অর্থাৎ ধীরে ধীরে তার আসল পার্সোনালিটি তার মধ্যে আবারও ফিরে আসছে, অর্থাৎ ধীরে ধীরে সে আবারও আগের মতো হয়ে যাচ্ছে। তো ফোন ঠিক করানোর পরই দেবা তার ফোন চেক করতে থাকে, যেখানে সে দিয়ার সাথে করা মেসেজগুলো দেখতে থাকে। তারা তো অনেক বেশি ক্লোজ ছিল, একে অপরকে অনেক বেশি ভালোবাসত। ইভেন দিয়া তো তাকে বিয়ের জন্য প্রপোজও করেছিল, আর দেবাও তা একসেপ্ট করে নিয়েছিল। তো এইগুলো দেখেই তো সে এবার চলে যায় দিয়ার সাথে দেখা করতে। দিয়া তখন তাকে তাদের বিয়ের কার্ড দেখায়, আর সে তো তাদের এই বিয়ে নিয়ে অনেক বেশি হ্যাপি ছিল। এসব দেখে দেবা কি বলবে বুঝতে পারে না, তাই সে শুধু তার কাছে এটা জানতে চায় যে সে কি দেখে তাকে পছন্দ করেছিল, আর সে তাকে কেনই বা পছন্দ করে। দিয়া তখন বলে যে সে সবার সামনে অ্যারোগেন্ট আর অ্যাংরি ম্যান হয়ে থাকে, তবে তার এই অ্যাংরি নেচারের পেছনে একটি ছোট বাচ্চা লুকিয়ে আছে, আর তার সেটি অনেক বেশি ভালো লাগে। তো সেই সময় কথা বলতে বলতে দেবা রেস্টুরেন্টের বেলকনি থেকে নিচে তাকায়। সেখানেই সে একটি গাড়ি দেখতে পায়, কিন্তু গাড়িটি যখন ইয়েলো লাইটের নিচ দিয়ে যাচ্ছিল তখনই সেটিকে গ্রিন লাগছিল। আবার লাইট থেকে বের হলে গাড়িটিকে ব্লু দেখায়, অর্থাৎ গাড়িটির অ্যাকচুয়াল কালার হলো ব্লু। এটা দেখে দেবা কিছু একটা ভাবতে থাকে, আর এটা ভেবেই তো সে আবারও সেই মহিলার কাছে চলে যায় যে কিনা সেদিন গ্রিন কালারের গাড়ি পার্ক করা দেখেছিল। তো তারা এবার গাড়িটিকে রেড লাইটের নিচে পার্ক করে, যার জন্য গাড়িটিকে একেবারেই গ্রিন লাগে, এবং সে রোড লাইটেই গাড়িটিকে দেখেছিল। এর জন্যই সে গাড়িটিকে গ্রিন বলেছিল, কিন্তু আসলে তো গাড়িটি ব্লু কালারের ছিল। অর্থাৎ তারা এত দিন যাবৎ ভুল গাড়িকে খুঁজে গিয়েছে। তো তারা কথা বলছিল, তখনই সেখানে তাদের কাছে একজন ইনফরমারের কল আসে এবং তারা তাকে জানায় যে তারা মান্দারের খবর পেয়ে গেছে। তো এই মান্দারকে তা তো দেবা জানে না, তবুও সে সেই লোকেশনে মান্দারকে এনকাউন্টার করার জন্য চলে যায়, আর সেখানে গিয়েই তারা সেই মান্দারকে পেয়ে যায়। কিন্তু সে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। ঠিক সেই সময় দেবা এবং আরেকজন মহিলা পুলিশ অফিসার তার পিছু করতে থাকে, কিন্তু মান্দার তো বোটে করেই পালানোর চেষ্টা করে। তখনই ওই মহিলা পুলিশটি দেবাকে বলতে থাকে যে সে যেন এখনই মান্দারকে শুট করে দেয় আর তাকে থামিয়ে দেয়। কিন্তু দেবা যেই বন্দুক হাতে নেয় তখনই তো সে প্রচন্ড ঘাবড়ে যায়, তাই সে তাকে কোনোভাবেই শুট করতে পারে না, যার জন্য পেছন থেকে আসা মহিলা পুলিশটি মান্দারকে গুলি করে দেয়। মহিলা পুলিশটি দেবার এই আচরণ দেখে অনেক বেশি অবাক হয়। সে তো বুঝতেই পারে না যে দেবার এত পরিবর্তন কি করে হলো, কারণ একেই তো এই প্রথম সে কোনো মহিলা অফিসারকে তার সাথেই মিশনে নিয়েছে, আর যেই দেবা গুলি করাতে মাহির ছিল সে এখন গুলি করার আগে কাঁপছে। এসব দেখে সে খুবই অবাক হয়। তো এরপরই দেখানো হয় দেবা সেখান থেকে এসে রোহানের জন্য করা শোক সভাতে যায়। সেখানে গিয়ে সে রোহানের প্রতি শ্রদ্ধা জানায়। এরপরই সে একটা আলাদা জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকে। তখনই তার সাথে প্রিয়া আসে দেখা করতে। সে এসেই প্রথমে দেবা কেমন আছে সেটা জানতে চায়। এরপরই সে দেবাকে বলে যে অ্যাক্সিডেন্টের আগে তাদের যা কথা হয়েছিল সেই ব্যাপারে সে কাউকে জানায়নি, এর জন্য তাকে ধন্যবাদ। এটা বলে তাকে কেউ ডাকলে সে ওখান থেকে দ্রুত চলে যায়। দেবা তো বুঝতে পারে না যে প্রিয়া কিসের কথা বলছে, কিন্তু সে তখন আর কিছুই বলে না। এরপরই সে বেরিয়ে আসলে তার কাছে রোহানের ভাই আসে। তার পাসপোর্ট আটকানো হয়েছিল, এই জন্য সে এসে দেবার কলার টেনে ধরে
এবং তাকে বলতে থাকে যে তার এত বড় সাহস কিভাবে হলো যে সে তার পরিবারের পাসপোর্ট আটকে দিয়েছে। দেবার তো তখন প্রচণ্ড রাগ হয় আর সে কোনো কিছু না ভেবে তাকে অনেক পেটায়। কিন্তু এরপরই সে আবার সজ্ঞানে ফিরে আসে আর তখনই সে খেয়াল করে ফারহান পাশে দাঁড়ানো, তাই সে তাকে সরি বলে। কিন্তু ফারহান তখন তাকে বলে যে তার সরি বলার কিছুই নেই, সে তো আরো খুশি যে এতদিন পর সে তার পুরনো রূপে ফিরে এসেছে। এটা দেখে তার খুব ভালোই লাগছে। তো এরপরই দেবা ফারহানের কাছে জানতে চায় যে রোহানের গার্লফ্রেন্ড প্রিয়াকে কোথায় পাওয়া যাবে। ফারহান তখন তাকে সেই অ্যাড্রেস বলে দেয়। দেবা তখন তার সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে প্রিয়াকে বলে যে অ্যাক্সিডেন্টের আগে তার সাথে দেবার যা যা কথা হয়েছিল তার সবকিছু যেন সে আবারও তাকে বলে। সে এখন সেই কথাগুলো রেকর্ড করবে। প্রিয়া তখন তাকে বলে যে দেবা তো তাকে প্রমিস করেছিল যে তারা সেই দিনের সব কথা ভুলে যাবে এবং কাউকে কিচ্ছু জানাবে না। এখন সে এমনটা কেন করতে চাচ্ছে? সে কি এই কথা রেকর্ড করে সবাইকে জানিয়ে দিবে? দেবা তখন তাকে বলে সে এত কিছু তাকে বলবে না, তবে সে যদি এখন তাকে সবটা না জানায় তাহলে দেবাকে তাকে অ্যারেস্ট করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। প্রিয়া একথা শুনে বলে যে তার যা করার সে করুক, কিন্তু সে তাকে সেই ভিডিওটি দিবে না। এটা বলেই প্রিয়া তার ফোন থেকে সেই ভিডিওটি ডিলিট করতে যায়, কিন্তু তখনই দেবা তার ফোনটি নিয়ে নেয় এবং কোন ভিডিওর কথা সে বলছে সেটা সে দেখতে থাকে। তখনই দেখানো হয় অ্যাওয়ার্ড শোর আগের দিন রোহানের সাথে প্রিয়ার ভিডিও কলের মাধ্যমে কথা হয়েছিল। তখনই প্রিয়া খেয়াল করে যে রোহানের মনটা অনেক খারাপ এবং সে কিছু একটা নিয়ে ভাবছে। প্রিয়া তখন তাকে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে। রোহান জানায় যে তার কিছুই হয়নি। তখনই প্রিয়া বলে যে তার অন্য চিন্তা বাদ দিয়ে অ্যাওয়ার্ড শোর কথা ভাবা উচিত। সে কি স্পিচ দিবে সেটা কি সে ভেবেছে? রোহান বলে যে না, সে এখন এই ব্যাপারে কিছুই ভাবেনি। তখনই প্রিয়া বলে যে তাহলে সেই ভিডিও কলে থেকেই স্পিচের জন্য প্র্যাকটিস করুক, আর এমনিতেও সে আগের থেকেই এই ভিডিও কল রেকর্ড করছে, যাতে করে এই ভিডিও দেখে রোহান পরবর্তীতে রিহার্সেল করতে পারে। রোহান তখনই উঠে দাঁড়ায় এবং তার স্পিচ দেওয়ার প্র্যাকটিস করতে থাকে। সে বলতে থাকে যে সে মানুষ মারার জন্য এই অ্যাওয়ার্ড পাচ্ছে, কিন্তু খারাপ মানুষ মারাতে কোনো ভুল নেই। তবে কথা হচ্ছে যে এই পুলিশের কাজের জন্য সে সবসময় তার ডিউটিকে সবার উপরে রেখেছে। এর জন্য হয়তো তার বন্ধুর জন্য সে কখনো কিছুই করতে পারেনি, কিন্তু তার বন্ধু তার জন্য অনেক কিছু করেছে। সে তার জন্য তার গ্যাংস্টারকে মারার ক্রেডিট তাকে দিয়েছে। সে আরো বলে যে এক এক মানুষ এক এক রকম হয় আর এক একজনের কাজ করার স্বভাব এক এক রকম হয়ে থাকে। তার বন্ধু দেবার জাস্টিস করার ধরন তার সাথে মেলে না, কিন্তু তার বন্ধু তার জন্য অনেক করেছে। এর জন্য সে এখন তার বন্ধুর জন্য করবে এবং তাকে তার ক্রেডিট ফিরিয়ে দিবে। এই ভিডিও দেখে দেবা তো কিছুই বুঝতে পারে না। সে তো এই ভিডিও দেখেই আগের বার কেস সলভ করেছিল, কিন্তু এখন তো তার কিছুই মনে পড়ছে না। তখন সে ওই ভিডিওটি ফারহানকে দেখায় এবং তাকে বলে যে রোহান দেবার ক্রেডিট তাকে ফিরিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু নিশ্চয়ই তাদের মধ্যে এমন কেউ আছে যে কিনা এটা হতে দিতে চাচ্ছিল না, এর জন্যই সে তাকে খুন করেছে। তো এরপরই দেবা একজন নামকরা কুখ্যাত শুটারকে ডাকে, যে কিনা এর আগে আরো অনেকবার শুট করেছে। তো তার শুটিং সম্পর্কে অনেক ভালো জ্ঞান ছিল, তাই দেবা তাকে ডেকে পাঠায় এবং সেই লোকেশনে নিয়ে যায় যেখানে দেবা শুটারকে দেখেছিল। কিন্তু সেখানে গিয়ে সেই শুটার তাকে জানায় যে এই বিল্ডিং থেকে শুট করা একেবারেই অসম্ভব। এটা শুনে দেবাও অবাক হয় আর তখন তার কাছে জানতে চায় যে সে যদি কাউকে শুট করত তাহলে সে কোথা থেকে শুট করত। লোকটি তখন তাকে একটি জায়গা দেখিয়ে দেয় আর বলে যে সে এখান থেকে শুট করত, কিন্তু এখান থেকে শুট করলে বন্দুক আর টার্গেটের মাঝখানে কভার করা একটি গ্রিন শিট থাকে, যেখান থেকে শুটারের পক্ষে টার্গেটকে দেখা সম্ভব হবে না। তখন সেই শুটারটি বলে যে তার মানে মার্ডারার নিশ্চয়ই এখানে টাইমার গান সেট করে গিয়েছিল আর আগে থেকে ভিকটিমের লোকেশন বুঝে গানের দিক সেট করে রাখে সে, যাতে করে গুলি একদম ভিকটিমের গায়েই লাগে। কিন্তু আগের তথ্য মতে দেবা তো শুটারকে অন্য বিল্ডিং থেকে নামতে দেখেছিল, তাই দেবা বুঝতে পারে না যে কি হচ্ছে এখানে। তো এরপরই তারা নিচে নেমে আসে আর দেবা যেই ক্যামেরার মাধ্যমে সেদিন শুটারকে দেখেছিল সে ক্যামেরা দিয়ে আবারও সেই বিল্ডিং এ দেখতে থাকে, কিন্তু জুম করলে দেখা যায় যে এই ক্যামেরার লেন্স দিয়ে তো অত দূর পর্যন্ত দেখা সম্ভবই না। দেবা তো তখনও এই সবের কিছুই বুঝতে পারে না, তার তো সবকিছু কেমন গোলমেলে লাগছিল। এখন সে এটা ভাবতে থাকে তাহলে সে শুটারের কথা কেন বলেছিল। তো এরপরই দেবাকে পুলিশ কমিশনার ডাকে এবং তাকে বলা হয় যে সে যেই লোকটির ছবি স্কেচ করিয়েছিল তাকে দুনিয়ার কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন দেখতে তো কোনো লোকই তারা পাচ্ছে না।
তখনই সেই মহিলা পুলিশ অফিসারও সেখানে উপস্থিত ছিল। সে বলে যে অ্যাক্সিডেন্টের পর থেকে তারা দেবার বিহেভিয়ারে অনেক পরিবর্তন লক্ষ্য করেছে। তাদের মনে হচ্ছে যে দেবার ব্রেনে কোনো প্রবলেম হয়েছে, সে আগের সবকিছু ভুলে গেছে। তখনই কমিশনার দেবার কাছে আগের কিছু কথা জিজ্ঞেস করে, তার মেমোরি আসলেই চলে গিয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য। আর সে দেখতে পায় যে আসলেই দেবা সবকিছু ভুলে গেছে। এটা দেখেই তো সে দেবাকে সুস্থ হওয়া পর্যন্ত যে কোনো কেস থেকে দূরে থাকতে বলে। তাকে সকল ধরনের কেস থেকে ব্যান করে দেয়া হয়, আর এই কেস থেকেও বের করা হয়। তো দেবা যখন সেখানে ছিল তখনই তার কাছে তার টিমের পুলিশের কল আসে এবং তাকে জানানো হয় যে তারা যেই গাড়িটি খুঁজছে তা আগে তাদের থানায় ছিল, কেউ একজন তা চুরি করে নিয়ে গেছে, তারপর তা ডিস্ট্রয়ও করে ফেলেছে। তো এরপরই সেখান থেকে বেরিয়ে দেবা তার বাসায় যায়। এই কেসের সব ফাইল সাবমিট করার জন্য দেবাকে আরো 2 দিন সময় দেওয়া হয়েছিল। এর জন্য সে বাসায় গিয়ে এই সময়ের মধ্যেই আর কোনো ক্লু বের করা যায় কিনা সেই কথাই চিন্তা করতে থাকে। কিন্তু তার মাথায় তো কিছুই আসে না। সে কোনোভাবেই বুঝতে পারছিল না এই কেস সে কিভাবে সলভ করবে। এরপরই তাকে এক পুলিশ কল করে আর তাকে জানায় যে মান্দারের জ্ঞান ফিরেছে। তখনই দেবা তার সাথে দেখা করতে যায়। আসলে সে প্রভাতেরই লোক ছিল। যেহেতু তারা আগে থেকেই পুলিশ আসার খবর জেনে যেত, এর জন্য দেবা তার কাছে যায় এটা শোনার জন্য যে পুলিশের মধ্যে তাদেরকে যে খবর দিত সে আসলে কে। মান্দার তাকে জানায় যে তারা কেউ তার নাম জানে না, শুধু জানে যে সে অনেক ভালো পজিশনে ছিল, কারণ তার কাছে সমস্ত ইনফরমেশন থাকতো। এটা শুনেই তো দেবা এবার ফরেন্সিক টিমের কাছে যায় এবং সেখানে গিয়ে সে একজন অফিসারের সাথে কথা বলে জানতে পারে যে প্রভাতের বডি থেকে তারা একটি ফোন রিকভার করেছিল। আর এরপরই সে তাকে তার কল লিস্ট দিয়ে বলে যে প্রভাতের মান্দারের সাথে কন্ট্যাক্ট ছিল, এছাড়া একটা নাম্বারও ছিল যা ছদ্মনামে সেভ করা। আর অবাক করা বিষয় হলো সে নাম্বার থেকে প্রভাতের কাছে শুধু রেডের আগেই কল যেত, কিন্তু যেই দিন প্রভাত মারা যায় সেদিন এই নাম্বার থেকে প্রভাতের কাছে কোনো কলই যায়নি। রোহান তো এই নিয়েই ইনভেস্টিগেশন করেছিল, কিন্তু সে কিছুই খুঁজে পায়নি। এটা বলার পরই সে দেবাকে বলে যে তারা তো এই নিয়ে এর আগেও কথা বলেছিল, তখন তো দেবা এই ব্যাপারগুলোতে তেমন গুরুত্ব দেয়নি, তাহলে এখন হঠাৎ কি হলো যে সে সেই কথাগুলো আবারও শুনতে চলে এসেছে। দেবা তখন তার এসব কথার কোনো উত্তর দেয় না, আর এই সব কিছু জানার পর চুপচাপ সে তার বাসায় ফিরে যায় আর আরো কিছুক্ষণ এই কেস নিয়েই ইনভেস্টিগেশন চালিয়ে যায়। তাকে তো এই 2 দিনের মধ্যে কিছু একটা বের করতেই হবে, আর তখনই সে এমন কিছু পেয়ে যায় যা দ্বারা তার কেস সলভ হয়ে যায়। এর জন্য সে এবার এই কেসের ফাইল নিয়ে সোজা চলে আসে ফারহানের কাছে এবং তাকে বলে যে সে খুনিকে তা এবার জেনে গেছে। তারপরে সে ফাইলটি তার দিকে এগিয়ে দেয় আর বলতে থাকে যে ফারহান, ফাইলটি পড়ে দেখলে কে খুনি তা তুমি জেনে যাবে। আর এই কেস ফাইলের শেষের পাতাটা সে ফাঁকা রেখে দিয়েছিল যাতে সেই জায়গাটা ফারহান ফিল আপ করে। ফারহানও তখন তার কথা মতো সেই ফাইলটি পড়তে শুরু করে। তখনই এখানে আমাদেরকে আগের দৃশ্য দেখানো হয়, আর এখনই আমরা জানতে পারবো যে রোহানের মৃত্যু কেন আর কিভাবে হয়েছিল। তো দেখা যায় যেদিন দেবা আর রোহান মিলে প্রভাতকে মেরে ফেলেছিল সেদিন তো তারা দুজনেই খুব খুশি ছিল, আর এই খুশিতে তারা দুজন মিলে পার্টিও করছিল। তখনই রোহান দেবাকে বলে যে দেবা প্রভাতকে মেরে ফেলেছে এই নিয়ে সে অনেক বেশি খুশি, কিন্তু সে একটা জিনিস বুঝতে পারছে না যে যতবারই তারা তাকে ধরতে গেছে ততবারই সে কিভাবে যেন এই ব্যাপারে আগে থেকেই জেনে যেত, অর্থাৎ তাদের ডিপার্টমেন্ট থেকেই কেউ আগে থেকে তাকে সবটা জানিয়ে দিত এবং তাদের সাথে ধোঁকাবাজি করত। দেবা তখন তাকে বলে যে সে এখন এগুলো নিয়ে কেন ভাবছে, প্রভাত তো মারা গেছে, এটাই তো অনেক, এখন এইসব নিয়ে ভেবে কি দরকার। তখনই রোহান আমাদের সামনে অনেক বড় একটি সত্যির খোলাসা করে। সে বলে যে যে প্রভাতের সাথে মিলিত ছিল সে আর কেউ না বরং দেবাই ছিল। তখনই আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আমরা দেখতে পাই যে যখন যখন পুলিশ ওই প্রভাতকে ধরতে গিয়েছে তখন তার আগে আগেই দেবা তাকে কল করত আর এই ব্যাপারে জানিয়ে দিত। তখন এই সব কথা রোহানের মুখ থেকে শুনে তো দেবা তাকে সব সত্যিটা বলে। সে তাকে বলে যে হ্যাঁ, সে ওই প্রভাতকে একটা কারণে হেল্প করত, কারণ সে যখন অনেক ছোট ছিল তখন তারা অনেক বেশি গরিব ছিল। তাছাড়া তার বাবা ছিল নেশাখোর এবং জুয়ারি। তার বাবা তাকে অনেক মারত। একদিন সে মারতে মারতে দেবার পাই ভেঙে দেয়। দেবা সেই ভাঙা পা নিয়ে একা একা হাসপাতালে যায়, কিন্তু তার কাছে তো চিকিৎসা করানোর জন্য কোনো টাকা ছিল না। তখনই সেই প্রভাত সেখানে ছিল আর তাকে দেখে সে তাকে হেল্পও করে, আর এর পর থেকে তার পরিবারেরও সকল খরচ সে বহন করে।
তার এই সাহায্যের কথা ভেবেই সে তাকে তার কাজে হেল্প করত। কিন্তু শেষবার প্রভাব তার লিমিট ক্রস করে ফেলে। সে পালিয়ে যায়, কিন্তু তার সাথে সাথে বম ব্লাস্ট করে যায়, যার জন্য তাদের অনেক পুলিশ অফিসার মারা যায় এবং অনেকে ঘায়েলও হয়। ঠিক তখন থেকেই দেবা ঠিক করে যে সে আর তার হয়ে কাজ করবে না এবং তাকে উচিত শাস্তি দিবে। এর জন্য সে শেষবারের রেইডের কথা প্রভাবকে জানায় না, আর ওখানে রোহানের সাথে গিয়ে তাকে এনকাউন্টার করে ফেলে। কিন্তু এখন প্রধান কথা হলো যে সে তো মারা গেছে, আর কাল রোহানি এই কাজের জন্য মেডেল নিতে যাবে। এর জন্য সে যেন পুরনো কথা ভুলে যায়। কিন্তু রোহান তখন তাকে রেগে গিয়ে বলে যে সে এটা মোটেই ঠিক করেনি, আর একজন ইমানদার পুলিশ অফিসার হিসেবে সেই সত্যিটা লুকিয়ে রাখতে পারবে না। তাকে এই কথা সবাইকে জানাতে হবে, না হলে তো সে ভেতর থেকে একেবারে শেষ হয়ে যাবে। তাই সে কাল অ্যাওয়ার্ড শোতে সবার সামনে দেবার এই সত্যিটা রিভিল করবে যে সে আসলে এতদিন কি করে এসেছে। সে তার বন্ধু হতে পারে, কিন্তু সে কখনোই তার এই খারাপ কাজে তাকে সঙ্গ দিবে না, এটা বলেই সে ওখান থেকে চলে যায়। কিন্তু এরপরই সারা রাত সে এটা নিয়েই চিন্তা করতে থাকে যে সে আসলে কি করবে। তার বন্ধুর এই অপরাধ সবার থেকে লুকিয়ে ফেলবে নাকি সবার সামনে প্রকাশ করে দিবে। সে এসব নিয়েই অস্থির হয়ে ওঠে। আর তখনই সে তার গার্লফ্রেন্ড প্রিয়াকে কল করে আর তার স্পিচের জন্য প্র্যাকটিস করে, যেই দৃশ্য আমরা আগেও দেখেছি। আর তখনই সে ঠিক করে যে সে দেবার সত্যিটা লুকিয়ে রাখবে আর তাকে সবটা নতুন করে শুরু করার সুযোগ দিবে, যাতে সে একজন সৎ পুলিশ অফিসার হতে পারে। আর তাছাড়া সেই প্রভাতকে মারার ক্রেডিটও সে তাকে দিয়ে দিবে। কিন্তু দেবা তো এ ব্যাপারে কিছুই জানতো না। সে তো এটাই মনে করতে থাকে যে রোহান হয়তো তার সত্যিটা সবাইকে জানিয়ে দিবে, আর এটা হলে তো তার চাকরি তো যাবেই, এর সাথে তার জেলও হতে পারে এবং তার সম্মান তো একেবারের জন্যই চলে যাবে, অর্থাৎ তার জীবন একদম শেষ হয়ে যাবে। এর জন্য সে তো অনেক বেশি টেনশনে পড়ে যায়। আর এরপরই সে তার জীবনের সবচেয়ে জঘন্যতম ডিসিশনটা নিয়ে ফেলে। সে ঠিক করে কাল ওই অ্যাওয়ার্ড শোতে রোহানি স্পিচ দিতে উঠলেই সে তাকে মেরে ফেলবে, যার জন্য সেই ওই টাইমার গান সেট করে এবং এই সকল প্ল্যান সাজায়। আর এরপরই সে রোহানকে জানে মেরে ফেলে, অর্থাৎ সে নিজেই তার সবচেয়ে প্রিয় বন্ধু এবং ভাই রোহানকে খুন করেছিল। কিন্তু এরপর সে তার অ্যাক্টিং চালু রাখতে থাকে। সে কেসটি ইচ্ছে করেই ফারহানের থেকে চেয়ে নেয়, যাতে করে এই কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব তার উপরেই থাকে আর সে ধরা না পড়ে। তাছাড়া সেই দিন সেই বিল্ডিংয়ে শুটারকে দেখার কথাও সে মিথ্যা বলেছিল এবং গানের ব্যাপারে যেন কেউ জানতে না পারে, এর জন্য সে সেই হারিয়ে যাওয়া গুলিটি খুঁজে নিজের কাছে রেখে দেয়। এরপর সে সেই গানও তার বাসায় এনে লুকিয়ে রাখে। আর সেই গানের একটি অংশ দেখেই দেবা এখন এসে আবারও সেই কেসটি সলভ করতে পারে আর নিজের অপরাধটাও স্বীকার করে নেয়। কিন্তু এখানে কথা হচ্ছে যে দেবা কেন সেদিন অ্যাক্সিডেন্টের আগে ফারহানকে কল করেছিল আর কেন বলেছিল যে সে খুনিকে তা জেনে গেছে। আসলে কারণ হলো সে অ্যাক্সিডেন্টের আগে প্রিয়ার কথায় তার সাথে দেখা করেছিল, আর তখনই প্রিয়া তাকে সেই ভিডিও কলের ফুটেজটা দেখায়। আর সেটা দেখেই দেবা অনেক বেশি গিল্টি ফিল করতে থাকে। তার অনেক খারাপ লাগে যে যেই ফ্রেন্ড তার জন্য এত ভাবলো তাকেই সে কিনা শেষমেশ মেরে ফেললো। এর জন্য সে নিজেকেই সারেন্ডার করে দেওয়ার জন্য ফারহানকে কল করেছিল, কিন্তু তার আগেই তো তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিন্তু অবশেষে সে আবারও সেই কেসটা সলভ করে ফেলেছে। তো এবার এই কেসের ফাইল এবং দেবার নিজের মুখ থেকে শুনে ফারহানও জেনে যায় যে দেবাই আসল খুনি। সে তো এটা শুনে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়, কিন্তু কি আর করার, তাকে এবার নিজ হাতেই দেবাকে অ্যারেস্ট করতে হয় এবং অ্যারেস্ট করার পর দেবাকে কোর্টেও চালান করা হয়। আর এরপরই তাকে তার শাস্তি জানানো হয়। তারপর দেবাকে নিয়ে যাওয়া হয় জেলে। দেবা তো শেষ মুহূর্ত পর্যন্ত অনেক বেশি গিল্টি ফিল করছিল, কিন্তু সে তো এটা করেই ফেলেছে। আর তার জন্যই নিরীহ একজন পুলিশ অফিসার মারা যায়, যে কিনা একজনের ফিয়ান্সে ছিল, কারো ছেলে ছিল আর তার নিজেরই বেস্ট ফ্রেন্ড ছিল। আর এই গিল্টি নিয়েই এখন তাকে সারাটা জীবন বেঁচে থাকতে হবে। সামান্য একটা ভুল বোঝাবুঝির জন্য সবকিছু একেবারে শেষ হয়ে গেল। যাক, এই তো ছিল পুলিশ অফিসার দেবার জীবনের কাহিনী। তো দেবার এই কাহিনী আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনারা আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ HB শপে। পেজের লিংক ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে।
আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।